গুড মর্নিং স্টুডেন্টস। আশা করি তোমরা সবাই ভালো আছো। ওয়েলকাম টু মাই অ্যানাদার প্রেজেন্টেশন মাইক্রোসফট পাওয়ারপয়েন্ট ক্লাস 10। সাবজেক্ট ডেসক্রিপশন বরাবরের মতো স্টোরি পোয়েম এন্ড গ্রামার দিয়ে ক্লাস স্টার্ট করবো। স্টোরি আছে ফাদার সেলফ, বাবার সাহায্য, এন্ড পোয়েম আছে ডাস্ট অফ স্নো, গ্রামার আছে ক্লজের মধ্যে আবার আছে নাউন এন্ড অ্যাডভার্ব। রেস্ট নেই। সো লেটস স্টার্ট। ফাদার সেলফ, the writer is R.K. Narayan. Lying in bed, Shami realized with a shudder that it was Monday morning. বিছানায় শুয়ে শুয়ে স্বামী ভাবছিল মনে মনে যে আজকের সকালটা সোমবারের সকাল। It looked as though only a moment ago it was Friday. 1 মিনিট আগ পর্যন্ত মনে হচ্ছিল যেন আজকের সকালটা শুক্রবারের সকাল। Already Monday was here. কিন্তু রীতিমতো বা সত্যি সত্যি আজকের সোমবার। He hoped he did not have to go to school. সে আশা করেছিল বা সে ভেবেছিল আজকে তাকে স্কুলে যেতে হবে না। At 9 o'clock, স্বামীনাথন wailed, I have a headache. 9টার সময় স্বামীনাথন আর্তনাদ করে উঠল, আমার তো মাথা যন্ত্রণা করছে। মাদার জেনারেসলি সাজেস্টেড স্বামী মাইট স্টে অ্যাট হোম। মা সাধারণত ভেবেছিলেন স্বামী বাড়িতে থাকতে পারে। At 9:30, 9:30টার সময় when he ought to have been in the school prayer hall, স্বামী was lying on the bench in mother's room. 9:30টার সময় স্বামীকে যখন স্কুলের প্রার্থনা রুমে থাকা উচিত ছিল, সেই সময়টা স্বামী ছিল তার মায়ের রুমের মধ্যে একটা বেঞ্চের উপরে শুয়ে। ফাদার আস্কড হিম, বাবা তাকে জিজ্ঞাসা করলেন, হ্যাভ ইউ নো স্কুল টুডে? যে তোমার স্কুল নেই? হেডেক, স্বামী রিপ্লাইড। স্বামী বললেন, আমার মাথা যন্ত্রণা করছে। ননসেন্স, ড্রেস আপ অ্যান্ড গো। বাজে কথা বলো না, ড্রেস করে নাও এবং স্কুলে চলে যাও। হেডেক, মাথা যন্ত্রণা। লাফ অ্যাবাউট লেস অন সানডেজ and you will be without a headache on Mondays. রবিবার দিনটা এলে তুমি একটু আনন্দ মজায় কাটাও, আর সোমবারে এলে শুধু মাথা যন্ত্রণা করে। স্বামী knew how strict his father could be. স্বামী জানতো তার বাবা কেমন ব্যবহার করতে পারে তার সাথে। So he changed his practice. সুতরাং সে তার অজুহাত পদ্ধতি, কার্য পদ্ধতি পরিবর্তন করলেন। I can't go so late to the class. তো দেরিতে আমি ক্লাসে যেতে পারি না। You will have to. তোমাকে অবশ্যই যেতে হবে। It's your own fault. এটা তোমার ব্যক্তিগত সমস্যা। What will the teacher think if I go so late? শিক্ষক মহাশয় কি ভাববে যদি আমি এত দেরিতে যাই? Tell him you had a headache and so on late. তাকে বলো যে তোমার মাথা যন্ত্রণা ছিল যার ফলে তোমার দেরি হয়ে গেছে। He will scold me. সে আমাকে বকাবকি করবে। If I say so. যদি এই কথাটা আমি তাকে বলে, সে আমাকে বকাবকি করবে। Will he সত্যি কি তাই? Let us see. চলো আমাদেরকে দেখতে দাও। What is his name? তার নাম কি? স্যামুয়েল। স্যামুয়েল। Does he always scold the student? সে কি প্রত্যেকদিন বাচ্চাদের বকাবকি করে? He is very angry man. সে খুবই রাগী মানুষ। He is especially angry with the boys who come in late. দেরি করে আসা বাচ্চাদের উপরে সে বিশেষ করে রাগ করে। I would not like to go late so Samuel's class. এই এত দেরিতে আমি স্যামুয়েলের ক্লাসে আমি যেতে পারি না বা পারবো না। If he is so angry, যদি সে এতই রাগী হয়, why not tell your headmaster about it? হেড স্যারকে এ বিষয়ে কিছু বলছো না কেন? They say that even the headmaster is afraid of him. তারা বলে এমনকি হেড স্যারও তাকে ভয় পায়। Now come to the comprehension exercise. Choose the alternative. Choose the correct alternative to complete the following sentences. Father said, father decided to send the headmaster. A. মানে বাবা সে হেড স্যারকে কি পাঠানোর সিদ্ধান্ত নিয়েছিলেন? টেলিগ্রাম, নোটিশ, লেটার ও রিপোর্ট। ওখানে ছিল আমাদের লেটার, তাহলে আনসার হবে তিনটা, এটা হবে লেটার। লেটার ঠিক। নেক্সট, while going to school, Shami was bothered by. Shami was bothered by
যখন স্বামী স্কুলে যাওয়ার সময় হয় তখন স্বামীর কি সমস্যা হয়? কনসিয়েন্স, হেডেক, টুথেক অ্যান্ড ফেভার। আনসার ছিল আমাদেরকে হেডেক। নেক্সট, দ্য কালার অফ স্যামুয়েলস কোট ওয়াজ। স্যামুয়েল যে ড্রেসটা পরেছিল সেই ড্রেসটার কালার কেমন ছিল? ইয়েলো। The answer will be yellow. Okay. Now complete the following sentences with information from the text. গল্পের মধ্যে থেকে তথ্য নিয়ে এই শূন্যস্থানগুলো আমাদেরকে পূরণ করতে হবে। ওকে, তাহলে লেটস স্টার্ট। ফাদার্স বিহেভিয়ার টুক অ্যান, টুক অ্যান এখানে হবে আনএক্সপেক্টেড টার্ন। আনএক্সপেক্টেড টার্ন। স্বামী ওয়েন্ট টু স্কুল ফিলিং হেডেক। স্কুলে যাওয়ার সময় তার কি হচ্ছিল? মাথা যন্ত্রণা করছিল। স্বামী স্টপ অন দ্য টু রোড সাইড টু থিঙ্ক অ্যাবাউট স্যামুয়েল। থিঙ্ক অ্যাবাউট স্যামুয়েল মানে স্যামুয়েল সম্পর্কে সে ভাবছিল কি স্কুলে যাওয়ার সময় ওদের সাইটে বসে। ওকে, এবার চলে আসি আমরা what question. Answer the following questions. Where did father put the letter? বাবা চিঠিটি কোথায় রেখেছিল? So the father put the letter in an envelope. What did Swami fail to decide about Samuel? He was very angry man. How did Samuel look? Samuel কেমন দেখতে ছিল? জরাজীর্ণ অবস্থায়, মানে একটা হলুদ পরতো সাদা জামা আর কালো প্যান্টের উপরে খুবই এরকম আর কি ছিল। ওকে, ডেসক্রিপশন অফ দ্য ডাস্ট অফ স্নো। যে ডাস্ট অফ স্নো, স্নো হলো বরফ, যে বরফের যে ধুলো সেটাকে নিয়ে কবিতা রবার্ট ফ্রস্ট। দ্য ওয়ে a crow shook down on me, the dust of snow from a hemlock tree. তাহলে the way a crow shook down on me, যে একটা পদ্ধতিতে কাক আমাকে নিচে নামিয়েছিল, আমার আমার কাছে এসেছিল, যে একটা কাক আমার কাছে এসেছিল। The dust of snow from a hemlock tree, এবং কাকটি এসেছিল হেমলক গাছের উপর থেকে আমার কাছে, মানে হেমলক গাছের উপরে আমার কাছে এসেছিল। Has given my heart a change of mood, মানে আমার মনটাকে সে পরিবর্তন করে দিয়েছিল। And saved some part of a day I had viewed, এবং আমার অনুতাপ করার যে বিষয়টা সেই জিনিসটাকে সে সেভ করে দিয়েছিল, এখানে বাঁচিয়ে দিয়েছিল। কম্প্রিহেনশন এক্সারসাইজ মানে প্রশ্ন, এবার কোশ্চেন আনসার। হোয়াট ইজ এ ডাস্ট অফ স্নো? ডাস্ট অফ স্নো কি? দ্য ডাস্ট অফ স্নো রেফার্স টু ফাইন পার্টিকেলস অফ স্নো। ডাস্ট অফ স্নো বুঝিয়েছে বরফের কিছু সুন্দর অংশ। হোয়াট ডাজ দ্য পোয়েট সে হ্যাজ চেঞ্জড হিজ মুড? হোয়াট ডাজ দ্য পোয়েট সে হ্যাজ চেঞ্জড হিজ মুড? কি করে কবির মনকে পরিবর্তন করা যেতে পারে? আনসার, while hemlock while walking by a hemlock tree, যখন হেমলক গাছের পাশ থেকে বা হেমলক গাছের নিচ থেকে যাচ্ছিল, হেঁটে যাওয়ার সময়, a crow on the tree took some particles of snow on the poet and this changed his mood. বলে হেমলক গাছের নিচ দিয়ে বা পাশ দিয়ে যাওয়ার সময় একটি কাক হেমলক গাছকে যখন নাড়া দিল, দেওয়ার ফলে কিছু বরফের অংশ এসে কবির উপরে পড়লো এবং কবির মন মেজাজ পরিবর্তন হয়ে গেল। হাউ হ্যাজ দ্য পোয়েটস মুড চেঞ্জ? কেমন করে কবির মনটা পরিবর্তন হলো? হি ওয়াজ হ্যাভিং আ ব্যাড ডে, দিনটা তার খুব খারাপ যাচ্ছিল, মানে কবির দিনটা খুবই খারাপ যাচ্ছিল। অ্যান্ড ওয়াজ ইন আ স্যাড মুড, এবং মুডটাও খুব খারাপ ছিল। দ্য ফলিং স্নো চেঞ্জড হিজ মুড অ্যান্ড মেড হিম ফিল মোর uplifted. ওই যে বরফগুলো পড়ে যাচ্ছিল, বরফগুলো পড়ছিল, সেই বরফগুলো পড়ে
কবির মনকে পুরোপুরি পরিবর্তন করে দিল এবং তার মনের মধ্যে খুশি বন্যা বইয়ে দিল বা খুশি পরিপূর্ণ করে দিল। নেক্সট, এগেইন হোয়াট ইজ দ্য হেমলক ট্রি? আবারও সেই একই জিনিস, হোয়াট ইজ দ্য হেমলক ট্রি মানে হেমলক গাছটা কি? আ হেমলক ট্রি ইজ পয়জনিয়াস ট্রি। হেমলক গাছটা হলো একটা বিষাক্ত গাছ। Why doesn't the poet write about a more beautiful tree such as a maple or an oak or a pine? মানে অন্যান্য গাছকে, যেমন ওক গাছ আছে, পাইন গাছ আছে, ম্যাপেল গাছ আছে, এই সমস্ত গাছকে কবি সুন্দর বলতো না এবং তাদের সম্পর্কে কিছু লিখতো না কেন? বিষয়টা আমাদেরকে জানতে হবে। তাহলে কি আছে? The poet has employed a hemlock tree. কবির কিন্তু একটা হিমলক গাছ ছিল, instead of a more beautiful tree such as a maple or oak or pine, because there this tree symbolize beautiful and happiness. যতই অন্যান্য গাছ থাকুক না কেন, কবি সব সময় হেমলক গাছকে বেশি গুরুত্ব দিত। এই জন্য, কারণটা কি? হেমলক গাছ কিন্তু খুশি এবং সৌন্দর্যের একটি সিম্বল, মানে একটি প্রতিকৃতি ছিল। So the poet does not mention any other beautiful tree. সুতরাং কবি অন্য কোনো গাছকে কিন্তু সেভাবে গুরুত্ব দেয়নি, মানে সৌন্দর্যের দিক থেকে অন্য কোনো গাছকে গুরুত্ব দেয়নি বা উল্লেখ করেনি। ওকে, নেক্সট, হোয়াট ডু দ্য ক্রো অ্যান্ড হেমলক রিপ্রেজেন্ট, জয় অর সরো? হোয়াট ডু দ্য ক্রো মানে ক্রো এবং হেমলক কি রিপ্রেজেন্ট করেছিল, জয় আর সরো কোনটা? তাহলে দ্য crow and the hemlock tree represented sorrow, মানে দুজনেই আছে, যে হেমলক বলা যেত, হেমলক এবং ক্রো দুজন মিলে কি রিপ্রেজেন্ট করেছিল? সরো, মানে দুঃখ এনেছিল। হোয়াট ডাজ দ্য ডাস্ট অফ স্নো দ্যাট দ্য ক্রো ফেক অফ দ্য হেমলক ট্রি স্ট্যান্ড ফর? হোয়াট ডাজ দ্য ডাস্ট অফ স্নো, ডাস্ট অফ স্নো যে গাছ ছিল আর কি, সেই গাছের উপর মানে কাক বসে যে বরফগুলো ফেলেছিল, সেটা কেমন করে, এবং তার নিচে কে দাঁড়িয়েছিল? দ্য ডাস্ট অফ স্নো দ্যাট ইজ সেকেন্ড অফ ডাস্ট অফ স্নোকে নাড়া দেওয়া হয়েছিল দ্য হেমলক ট্রি বাই দ্য ক্রো স্ট্যান্ড ফর জয়। তাহলে কাক হেমলক ট্রির উপরে বসে আনন্দের সাথে গাছটা নাড়া দিয়েছিল, যাতে বরফ নিচে পড়লে আনন্দ হয়। দ্যাট ফার্স্ট এক্সপেরিয়েন্স মানে এই মানে তথ্য থেকে জানা যায় যে ক্রো যে গাছটাকে নাড়া দিয়েছিল, বরফ ফেলেছিল, সে ভেবেছিল বরফ ফেলে পড়লে হয়তো সে তার মনে অনেক খুশি হবে, আনন্দ হবে। হি হ্যাজ দেয়ারফর ইউজ টু আনকনভেনশনাল ট্রি। সুতরাং সে সেই জন্য এই পদ্ধতিটিকে ব্যবহার করে ওই গাছটিকে ব্যবহার করেছিলেন। অ্যান্ড বার্ড ইন ওয়ার্ডার অফ কন্ট্রাস্ট দেন উইথ জয় ইন দ্য ফর্ম অফ সং। সে ভেবেছিল পাখিরাও এই বরফ পেলে খুবই খুশিতে থাকে বা আনন্দে থাকে। নেক্সট, we should have come to we should have start clause গ্রামার পার্ট। গ্রামার পার্টে রেখেছি আমি ক্লজ। ক্লজের মধ্যে আছে নাউন অ্যান্ড ভার্ব। নাউন, আজকে আমরা জানবো নাউন জিনিসটা কি। নাউন জিনিসটা হলো NOUN, নাউন যাকে স্পেলিং বাংলায় বলা হয় তাকে, এবং ইংলিশে যদি উচ্চারণ হবে NOUN নাউন, বাংলায় যদি অনেকে বলা হয় তাহলে হবে বিশেষ্য, নাম বা বিশেষ্য। কোনো জিনিসের নাম, যে কোনো জিনিস, যেমন যে ওয়ার্ড দ্বারা কোনো কিছুর নাম প্রকাশ করা যায় তাকে বলা হয় নাউন। নাউন কাকে বলবো? যে শব্দের দ্বারা কোনো কিছুর নাম প্রকাশ করব, তখন তাকে আমরা বলবো নাউন বা বিশেষ্য। আমাদের চোখের সামনে আমরা যাই কিছু দেখি না কেন, সব কিছু কিন্তু নাউন। যেমন এটির দ্বারা কোনো ব্যক্তি, বস্তু, প্রাণী, স্থান, ঘটনা ইত্যাদির নাম বোঝে, এনিথিং। তাহলে সেটাকে যদি ইংলিশ থেকে আমি ট্রান্সলেশনে আসি, কম্পারিজন করবে, ইট রেফার্স টু এনি কাইন্ড অফ নেম, এটি যে কোনো কিছুর নাম বোঝায়। মিনস
হোয়াট এভার উই আর সিইং, যা কিছু আমরা দেখি, ওয়াচিং অ্যারাউন্ড আস ইজ নাউন, আমাদের চারিদিকে যা কিছু দেখি সবকিছু কিন্তু নাউন। দিজ আর ইউজ টু নেম পার্সন, থিংস, অ্যানিমেলস, ইভেন্ট, প্লেসেস, আইডিয়াস ইত্যাদি। মানে এগুলি কি কি হতে পারে? কোনো ব্যক্তি হতে পারে, বস্তু হতে পারে, কোনো প্রাণী হতে পারে, কোনো ঘটনা হতে পারে, কোনো জায়গা হতে পারে, বা কোনো চিন্তা ভাবনা হতে পারে আর কি। অ্যাজ আই অ্যাজ উই থট। হ্যাঁ, তাহলে এক্সাম্পল আসি আমরা। এক্সাম্পল, করিম ডাজ নট লাইক টু গো টু স্কুল। তাহলে এই বাক্যে করিম ডাজ নট লাইক টু গো টু স্কুল, এই বাক্যে নাউনটা কি? এবং কোন নাউন? এখানে দুইটি নাউন রয়েছে কিন্তু। যদি আমরা বলি দুইটি নাউন কি কি, একটা ব্যক্তি আছে আর একটা বস্তু আছে। তো ব্যক্তিটা কি? করিম। এই যে করিম জিনিস, তো করিম, এই বাক্যে করিম একটি ব্যক্তির নাম। এখানে কিন্তু করিম হলো নাউন। আর একটা নাউন কি? স্কুল। স্কুলটা হলো কিন্তু অবশ্যই নাউন বলা যেতে পারবে। এবার চলে আসি আমরা। কুয়েত ইজ এ মুসলিম কান্ট্রি। কুয়েত ইজ এ মুসলিম কান্ট্রি, এটা কি? কুয়েতটা কি? একটি দেশের নাম। এখানে মুসলিম কান্ট্রি, এখানে কিন্তু আর কোনো নাউন বা নাম নেই। তাই কুয়েতকে আমরা বলবো নাউন। তাহলে এখানে কুয়েত একটি দেশের নাম, তাহলে কুয়েতটা হলো কিন্তু নাউন। নেক্সট, ডায়মন্ড ইজ ভেরি ভ্যালুয়েবল। ডায়মন্ড কিন্তু খুবই মূল্যবান একটি বস্তু। তাহলে এখানে বস্তুটার নাম কি? কি বস্তু ব্যবহার করা হয়েছে? ডায়মন্ড। তাহলে ডায়মন্ড একটি বস্তুর নাম, তাহলে ডায়মন্ডটা হবে আমাদের নাউন। ওকে, এখন দেখবো আমরা নাউনকে কয় ভাগে ভাগ করে। নাউনের প্রকার। নাউনকে আমরা মাত্র পাঁচটি ভাগে ভাগ করবো। কয়টি ভাগে? পাঁচটি ভাগে। কি কি? প্রপার নাউন, কমন নাউন, কালেক্টিভ নাউন, মেটেরিয়াল নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন। প্রপার নাউন মানে কি? নামবাচক, মানে যে নাউন এর দ্বারা কোনো কিছু নাম বোঝাবে তখন তাকে আমরা বলবো প্রপার নাউন। কমন নাউনটা কি? কমন নাউন হলো জাতিবাচক নাউন, বিশেষ জাতিবাচক। যে সব নাউনের দ্বারা আমরা জাতিকে বোঝাবো তাকে আমরা বলবো জাতিবাচক নাউন। আর কি আছে? কালেকটিভ নাউন। কালেকটিভ নাউন সমষ্টিবাচক। যে নাউনের দ্বারা আমরা সমষ্টিকে বোঝাবো তাকে আমরা সমষ্টিবাচক নাউন বলবো। ম্যাটেরিয়াল নাউনটা কি? বস্তুবাচক। যে নাউনের দ্বারা আমরা কোনো বস্তুকে বোঝাবো বা কোনো জিনিসকে বোঝাবো তখন তাকে আমরা বলবো ম্যাটেরিয়াল নাউন। অ্যাবস্ট্রাক্ট নাউনটা কি? অ্যাবস্ট্রাক্ট নাউন হলো গুণবাচক নাউন। গুণবাচক মানে যে নাউনের দ্বারা কোনো কিছু গুণ বোঝাবে, পরিমাণ বোঝাবে, তখন তাকে আমরা বলবো অ্যাবস্ট্রাক্ট নাউন। তাহলে এবার এক্সপ্লেনেশনে দেখা যাক কি কি আছে। প্রপার নাউন। প্রপার নাউনটা কি বলেছিলাম? নামবাচক নাউন। প্রপার নাউনটা কি? নামবাচক নাউন। নামবাচক নাউন বা প্রপার নাউন কাকে বলবো? যে নাউনের দ্বারা কোনো নির্দিষ্ট ব্যক্তি, বস্তু বা স্থানের নাম বোঝাবে তখন তাকে আমরা বলবো প্রপার নাউন। বললাম আমি যে নাউনের দ্বারা, তাহলে ইট রেফার্স টু স্পেসিফিক নাউন অফ পার্সনস, থিংস, প্লেস, ইত্যাদি, and always start with a capital letter। তাহলে প্রপার নাউনটা কি হবে? যে নাউনের দ্বারা আমরা কোনো ব্যক্তি, বস্তু, স্থানের নাম বোঝাবো তখন তাকে আমরা বলি প্রপার নাউন। প্রপার নাউনটাকে স্টার্ট হবে সবসময় ক্যাপিটাল লেটার দিয়ে, বড় হাতের অক্ষর দিয়ে start হবে। এরকম থেকে কি? আই লাইক দ্য স্টোরি অফ শেক্সপিয়ার। তাহলে আই লাইক দ্য স্টোরি অফ শেক্সপিয়ার, এর মধ্যে নাউন কোনটা বোঝাচ্ছে? কোন শব্দটা কি? শেক্সপিয়ার, একজন ব্যক্তির নাম, নির্দিষ্ট একজন ব্যক্তির নাম। যে শেক্সপিয়ারটা হলো, এসটা কিন্তু দেখুন, এসটা এখানে বড় হাতে, তাই শেক্সপিয়ার কিন্তু অক্ষরদান হবে নাউন বা প্রপার নাউন, নির্দিষ্ট কোনো নাম বোঝাচ্ছে। উই প্ল্যান টু ভিজিট সিলেট, আমরা সিলেটে যাওয়ার প্ল্যান করছিলাম। হ্যাঁ, প্ল্যান করছিলাম আর কি। তাহলে সিলেটটা অবশ্যই দেবো, এসটা কিন্তু বড় হাতের রয়েছে। হ্যাভ ইউ এভার সিন দ্য তাজমহল, তুমি কখনো তাজমহল দেখেছো? তো দ্য তাজমহল, তাজমহল একটা বস্তু, একটা নির্দিষ্ট বস্তুর নাম, প্রপার নাউন। তাহলে তাজমহলটা কিন্তু বড় হাতের অক্ষর দিয়ে স্টার্ট হয়েছে। ওকে, নেক্সট কমন নাউন, জাতিবাচক। জাতিবাচক নাউনটা কি? যে নাউন দ্বারা একই জাতীয় কোনো ব্যক্তি, বস্তু বা প্রাণীকে নির্দিষ্ট করে না, উম, 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 নির্দিষ্ট করে না বুঝিয়ে সেই জাতীয় সকল এককে একসাথে বোঝায়। আচ্ছা, মানে কি বলছে? যে নাউন দ্বারা এক জাতীয় কোনো ব্যক্তি, বস্তু বা প্রাণীকে নির্দিষ্ট না বুঝিয়ে সেই জাতীয় সকল বস্তুকে বোঝায় বা সকল জাতিকে বোঝায়
তখন তাকে আমরা বলবো কমন নাউন। যেমন স্টুডেন্ট, বুক, ডগ, ফ্লাওয়ার। স্টুডেন্ট এটা ছেলে হতে পারে, মেয়ে হতে পারে, সমস্ত জাতি। বুক বই, কোন বই? এটা যে কোনো বই হতে পারে, কোনো নির্দিষ্ট একটি বইয়ের নাম বলা হয়নি। ডগ কুকুর, কুকুর কিন্তু নির্দিষ্ট কোনো কুকুরকে বোঝানো হয়নি, সমস্ত কুকুর জাতিকে বোঝানো হয়েছে। ফ্লাওয়ার ফুল, ফুল যে কোনো ফুলই হতে পারে, যে কোনো ফুলের নাম হতে পারে, নির্দিষ্ট কোনো ফুলকে বলা হয়নি, সেই জন্য এটা কমন নাউন। It refers to specific generic names of person, place, thing, etc. তাহলে এটা কি হবে? এটা কোনো ব্যক্তি, বস্তু বা কোনো জিনিসকে বোঝায় আর কি। ইট দ্য অপোজিট অফ প্রপার নাউন, এটা প্রপার নাউনের সম্পূর্ণ বিপরীত আর কি। এক্সাম্পল কি আছে? অ্যালেক্স ইজ এ স্টুডেন্ট, স্টুডেন্ট দ্বারা সকল ছাত্র ছাত্রীকে বোঝানো হয়, নির্দিষ্ট কোনো ছাত্র বা ছাত্রীকে আলাদা করে বোঝানো হয়। তাহলে অ্যালেক্স ইজ এ স্টুডেন্ট, স্টুডেন্ট সবাই হতে পারে, যে কোনো। ডগস ক্যান বি ভেরি কিউট, কুকুর কিন্তু খুব সুন্দর হতে পারে, কিউট হতে পারে। তবে ডগ দ্বারা সকল জাতীয় কুকুরকে বোঝানো হয়েছে। আমি তো নির্দিষ্ট করে কোনো ডগের নাম বলিনি, সেই জন্য ডগ হলো সকল কুকুর জাতিকে বোঝানো হয়েছে, যেটা সে কোনো জাতির কিংবা কোনো জাতের কিংবা ধরনের বা রঙের হতে পারে। হ্যাঁ, কুকুর সে যে কোনো জাতের হতে পারে, যে কোনো রঙের হতে পারে, যে কোনো দেখতেও হতে পারে, যে কোনো দেশের যে কোনো কুকুর হতে পারে, একদম সেম। ইউ ইউ লাভ, এখানে ইউ লাভ, এখানে ফ্লাওয়ার দ্বারা ইউ লাভ আ ফ্লাওয়ার, ফ্লাওয়ারটা এখানে দেওয়া নেই। ইউ লাভ ফ্লাওয়ার, তাহলে এখানে ফ্লাওয়ার দ্বারা সব রকম ফুলকে বোঝানো হয়েছে, কিন্তু নির্দিষ্ট কোনো ফুলের কথা কিন্তু বলা হয়নি। যেমন দেখি, এটা যে কোনো জাতের ফুল হতে পারে, হতে পারে গোলাপ কিংবা টিউলিপ, শিউলি অথবা রজনীগন্ধা, কিংবা যে কোনো ফুল হতে পারে। ওকে, এবারে চলে আসবো আমরা কালেকটিভ নাউনে। কালেকটিভ নাউনটা কি? সমষ্টিবাচক নাউন, সমষ্টিবাচক। কালেকটিভ নাউন কি? কালেকটিভ নাউন দ্বারা কোনো ব্যক্তি, বস্তু বা প্রাণীর সমষ্টিকে বোঝায়। সমস্ত প্রাণী জাতকে, সমস্ত বস্তু গুলিকে, সমস্ত ব্যক্তিকে বলা হবে কালেকটিভ নাউন। যেমন ক্লাব, আর্মি, ক্লাস, ফ্যামিলি, এটসেট্রা এটসেট্রা। ইট ইন, হুম, ইট ইন ইংলিশ গ্রামার refers to a group of things, person or animal। তাহলে সমস্ত প্রাণীকে বোঝানো হয়েছে, সমস্ত ব্যক্তিকে বোঝানো হয়েছে, সমস্ত জিনিসকে কিন্তু আর বোঝানো হয়নি। যেমন our class took a trip of সুন্দরবন, তাহলে our class took a trip of সুন্দরবন, আমাদের ক্লাস একটা সুন্দরবনে যাওয়ার একটা ট্রিপ পেয়েছিল আর কি, পেয়েছে। তো ক্লাস, এখানে ক্লাস কিন্তু একজনকে বোঝানো হয়নি, সমস্ত ক্লাসকে বোঝানো হয়েছে। বাংলাদেশি আর্মি ইজ গোয়িং, বাংলাদেশি আর্মি ইজ ডুইং a great job in mission। তাহলে বাংলাদেশি আর্মি, তাহলে আর্মি, এখানে যে আর্মির কথাটা বোঝানো হয়েছে, এখানে কিন্তু একটা আর্মির কথা বোঝানো হয়নি, সমস্ত আর্মিকে বোঝানো হয়েছে। ইচ টিম contain even 11 players, 11 প্লেয়ার্স, মানে প্রত্যেক টিমে 11 জন করে সদস্য থাকতে পারে আর কি। তাহলে ইচ টিম, তাহলে কোন টিম? প্রত্যেক টিমকে কিন্তু বোঝানো হয়েছে, নির্দিষ্ট কোনো টিমকে বোঝানো হয়নি। ওকে, নেক্সট ম্যাটেরিয়াল নাউন। ম্যাটেরিয়াল নাউনটা কি? বস্তুবাচক। তাহলে যে নাউন দ্বারা ওজন আছে কিন্তু গণনা করা যায় না, এমন কিছুর নাম বোঝানো হয়, তাকে ম্যাটেরিয়াল নাউন বলে। যেমন গোল্ড, গ্লাস, সল্ট, আয়রন, সিলভার, ক্লথ, এয়ার, মিল্ক, এটসেট্রা। বুঝতে পেরেছো? তাহলে যে নাউন দ্বারা মানে কোনো এমন কোনো বস্তু আছে যেগুলোকে গণনা করা যায় না কিন্তু তাদের ওজন আছে, ওয়েট আছে, সেরকম কোনো বস্তুকে আমরা বলবো ম্যাটেরিয়াল নাউন। সেটা যে কোনো গোল্ড হতে পারে, গোল্ড কিন্তু বস্তু যার কোনো নির্দিষ্ট ওজন নেই, কিন্তু ওজনের কথা বলা হয়নি। সল্ট, গ্লাস, আয়রন ইত্যাদি এটসেট্রা। এক্সাম্পল, ইউ ক্যান পারচেজ এ গোল্ড রিং ফর ইউর সিস্টার, তুমি তোমার বোনের জন্য একটি গোল্ড রিং, স্বর্ণের রিং, আংটি কিনতে পারো। এবার সেটাকে নির্দিষ্ট করে বলা হয়নি যে কত গোল্ড আর কি। উই মে অ্যাটেইন সল্ট ফ্রম সি ওয়াটার, কটন ড্রেস ইজ ভেরি ফেভারিট, কটন। ওকে, নেক্সট অ্যাবস্ট্রাক্ট নাউন। অ্যাবস্ট্রাক্ট নাউনটা কি? গুণবাচক নাউন। তাহলে যে নাউন দ্বারা কোনো ব্যক্তি কিংবা বস্তুর গুণ, কাজের কিংবা
অবস্থা প্রকাশ করা হয়, কাজের নাম কিংবা অবস্থা প্রকাশ করা হয়, তাকে বলবো আমরা অ্যাবস্ট্রাক্ট নাউন। তাহলে যে নাউন দ্বারা কোনো ব্যক্তির কিংবা কোনো বস্তুর গুণ হতে পারে, কাজের নাম হতে পারে কিংবা কোনো অবস্থা হতে পারে বোঝাবে, তখন তাকে আমরা বলবো অ্যাবস্ট্রাক্ট নাউন বা গুণবাচক নাউন। যেমন লাইব্রেরি, অ্যাঙ্গার, ফ্রিডম, কিডনেস, কাইন্ডনেস, লাভ, হ্যাপিনেস, বিউটি ইত্যাদি। ইট এক্সপ্রেসেস আইডিয়া, ফিলিং, রিয়েলাইজিং and qualities that we can see। মানে এটা আইডিয়া, এটা আইডিয়া প্রকাশ করতে পারে, আইডিয়া, ফিলিং, আর কিছু রিয়েলাইজেশন, কোয়ালিটি, এগুলো যেগুলো আমরা দেখতে পাবো। উই ক্যান সি, যেগুলো আমরা দেখতে পাবো। টাচ, স্পর্শ করতে পারবো। হিয়ার, শুনতে পারবো। টেস্ট আর স্মেল, মানে কোনো স্বাদ নিতে পারবো বা কোনো গন্ধ আমাদের নাকে আসবে, এরকম। উই ক্যান আন্ডারস্ট্যান্ড অ্যান্ড ইমেজিন ইট বাট ক্যান ইভেন সি ইট। আমরা এটা বুঝতে পারবো, আমরা ভাবলে এটা বুঝতে পারবো, কিন্তু এটা আমরা কখনো দেখতে পারি না। ইটস আ ফিলিং, এটা একটা কিন্তু অনুভব, এটা একটা ভাবার বিষয়, নট আ ফিজিক্যাল থিং। এটা কিন্তু কোনো জিনিস কিন্তু না, কোনো জিনিস নয়। ওকে, এক্সাম্পল, মাই লাভ ফর ইউ ক্যান নট বি মেজার্ড। মানে আমার ভালোবাসা কিন্তু কখনো তুমি ওজন করতে পারবে না। তাহলে ভালোবাসা, ভালোবাসা জিনিসটা কখনো দেখা যায় না বা ওজন করা যায় না বা ছোঁয়া যায় না। এই ভালোবাসা, হিজ কাইন্ডনেস ইজ রিয়েলি বিউটি। তার দয়া কিন্তু সত্যি, তার একদম অনেক সুন্দর, অনেক সত্যি সত্যি সৌন্দর্য আছে আর কি। বেশি কাইন্ডনেস আর কি দয়া কি বিউটি, সুন্দর সৌন্দর্য, মেক্স মি ক্রেজি। তার সৌন্দর্য আমাকে পাগল বানিয়ে দিয়েছে। তাহলে এই সৌন্দর্য, এটা চোখে দেখা যায়, বাট স্পর্শ করা কিন্তু যায় না, হওয়া যায় না। এই হলো অ্যাবস্ট্রাক্ট নাউন বা গুণবাচক নাউন। ওকে, এবারে চলে আসবো আমরা ভার্বে। ভার্ব, ভার্ব জিনিসটা কি? ক্রিয়া বা কাজ। ভার্ব কাকে বলি? মানে যে শব্দের দ্বারা আমরা কোনো কিছু কাজ করা বোঝাবে, পরে যাওয়া, খাওয়া ইত্যাদি বোঝাবে, তখন থেকে আমরা বলবো ভার্ব বা ক্রিয়া। তাহলে ভার্ব কি আছে? ভার্ব ইজ এ ওয়ার্ড, a verb is a word of or a group of words, phrase that is or are used to describe an action, state or occurrence। কি বলছে? ভার্ব হচ্ছে এমন একটি শব্দ যা শব্দগুচ্ছ, যা দ্বারা কোনো কাজ, অবস্থা বা ঘটনাকে বোঝায়। ওকে, তাকে আমরা বলবো ভার্ব। আর কি রোল অফ ভার্ব ইন সেন্টেন্স? ভার্বের যে ব্যাপারটা আর কি, সেন্টেন্সের মধ্যে কি ব্যাপারটা রয়েছে সেটা দেখে নেব। ভার্ব forms the main part of the predicate of a sentence। আর ভার্বটা কিন্তু সেন্টেন্সের মূল একটা অংশ বা বিধেয়, অংশ। এভরি কমপ্লিট সেন্টেন্স মাস্ট হ্যাভ এ ভার্ব। প্রত্যেকটা পরিপূর্ণ বাক্যের কিন্তু অবশ্যই একটা করে ভার্ব রয়েছে। ভার্ব, আর ভার্বের যে রকম প্রকার রয়েছে, কি কি রয়েছে? অ্যাকশনস, স্টেটস, অকারেন্স, এই তিনটা মিলিয়ে আর কি আমাদের ভার্ব থেকে। অ্যাকশন কি? কি কি অ্যাকশন হতে পারে? রিড, টু, ওয়াক, ব্রিং, রান, লার্ন, ইট, ইট ইজ। রিড পড়া, পড়া, যাওয়া, আনা, দৌড়ানো, শেখা, খাওয়া ইত্যাদি, এগুলি হবে অ্যাকশন বোঝাবে। স্টেটটা কি? বি, এক্সিস্ট, স্ট্যান্ড, ইট ইজ। অকারেন্সটা কি আছে? হ্যাপেন, আছে, বিকাম আছে, ইট ইজ। বোঝা গেল? ওকে, এক্সাম্পল কি আছে? হি ইজ গুড ম্যান, হি ইজ গুড ম্যান। তাহলে ইউজিং দ্য মোস্ট কমন টু দ্য টু বি ভার্ব। তাহলে ইজ, যদি ইজ জিনিসটা রয়েছে কি, ইজ হি ইজ এ গুড ম্যান, সে হয় একজন খুব ভালো মানুষ। হলো হয়, এই যে হয় বা ইজ হলো ভার্ব। উই লার্ন ফ্রম দ্য ভার্ব ওয়েব। আমরা ওয়েব থেকে শিখতে পারি। কোথেকে শিখতে পারি? ওয়েব থেকে। কি করি? শিখি। তাহলে এই যে শেখা জিনিসটা, এটা হলো ভার্ব। হি স্পিক্স ইন ইংলিশ, সে ইংলিশে কথা বলে। তো সে কি করে? কথা বলে। তাহলে এই যে কথা বলে, স্পিক্সটা হলো ভার্ব। রিমি ইজ থিঙ্কিং অ্যাবাউট দ্য ইনসিডেন্ট। রিমি ওই ঘটনাটা সম্পর্কে চিন্তা করছিল বা ভাবছিল। তাহলে ইজ থিঙ্কিংটা হলো কিন্তু, এটা হলো আমাদের ভার্ব। ওকে, নেক্সট। ভার্বস verbs change their forms based on time or tense। তাহলে ভার্ব কিন্তু পরিবর্তন হতে পারে টাইম বা টেন্সের উপর নির্ভর করে। টেন্স প্রেজেন্ট টেন্স হতে পারে, পাস্ট টেন্স হতে পারে, সেটা ফিউচার টেন্স হতে পারে। যে কোনো টেন্সের উপরে নির্ভর করে কিন্তু ভার্ব চেঞ্জ হয় বা পরিবর্তন হয়। আর কি কি হয়? কিসের উপর? পার্সন,
পার্সনের উপর নির্ভর করে পরিবর্তন হয়। যেমন ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন। আর কিসের উপর নির্ভর করে? নাম্বার আছে, ভয়েস আছে, নাম্বার, সিঙ্গুলার নাম্বার, প্লুরাল নাম্বার, ভয়েস, অ্যাক্টিভ ভয়েস বা প্যাসিভ ভয়েস, যে কোনো জিনিসের উপরে। তাহলে কি কি কিসের উপর নির্ভর করে পরিবর্তন হয়? তাহলে কি কি আছে? টাইম আর টেন্স ছিল, পার্সন ছিল, নাম্বার ছিল, অ্যান্ড ভয়েস। এই চারটে বিষয়ের উপরে নির্ভর করে কিন্তু পরিবর্তন হয়। ওকে, এবার চলে আসবো আমরা কাইন্ড অফ verb. Kind of verb. Firstly, verb is divided into two major categories. প্রথমত কিন্তু ভার্বকে আমরা দুটি ভাগে ভাগ, কয়টি ভাগে? দুইটি ভাগে কিন্তু ভাগ করি। কি কি? পার্টিসিপল, প্রিন্সিপল অর লেক্সিক্যাল অর মেন ভার্ব। তাহলে একটা ভার্বকে কিন্তু এখানে তিন ভাবে বলা হচ্ছে। আমরা যেমন একটা বলতে পারি, যেমন মেন ভার্ব বা লেক্সিক্যাল ভার্ব বা প্রিন্সিপাল ভার্ব। দুইয়ে কি আছে? অক্সিলিয়ারি ভার্ব বা হেল্পিং ভার্ব। ভার্ব মূলত আমাদের দুই প্রকার বা দুটি। কি কি আছে? প্রিন্সিপাল ভার্ব বা অক্সিলিয়ারি ভার্ব, লেক্সিক্যাল ভার্ব বা হেল্পিং ভার্ব, মেন ভার্ব বা হেল্পিং ভার্ব। ওকে, এই হলো আমাদের ভার্বের ভাগ। প্রিন্সিপাল ভার্ব বা লেক্সিক্যাল ভার্ব কাকে বলবো? verbs which are used independently without the help of other verb। তাহলে প্রিন্সিপাল ভার্বটা কি? verb which are used, তাহলে প্রিন্সিপাল verbs which are used independently without the help of other verb। অন্য কোনো ভার্বের সাহায্য ছাড়া যে ভার্ব প্রতিষ্ঠিত হতে পারে আর কল্ড প্রিন্সিপাল বা মেইন ভার্ব। হলো অন্য কোনো ভার্বের সাহায্য ছাড়া যে ভার্ব প্রতিষ্ঠিত হতে পারে তাদেরকে আমরা বলবো মেইন ভার্ব বা প্রিন্সিপাল ভার্ব। ওকে, এক্সাম্পল, হি ইজ আ সিঙ্গার। সে একজন গায়ক। হি ইজ আ সিঙ্গার, সে একজন গায়ক। she does her job, সে চাকরি করে। কি করে? করে চাকরিটা করে আর কি। they have many problem, তাদের অনেক সমস্যা। এই যে have, does and is, এটা হলো প্রিন্সিপাল বা লেক্সিক্যাল বা মেন ভার্ব বলবো আমরা। ওকে, নেক্সট, প্রিন্সিপাল ভার্বস আর of two types depending on the subject they take। তো সাবজেক্টের উপর নির্ভর করে প্রিন্সিপাল ভার্ব কিন্তু আবার দুই রকম। কি কি? ট্রানজিটিভ ভার্ব আর আরেকটা আছে ইনট্রানজিটিভ। ট্রানজিটিভ ভার্বটা কি জানা যায়? ট্রানজিটিভ ভার্ব is an action verb that requires one or more subject object which receive the action of the verb in sentence। তো ট্রানজিটিভ ভার্বটা কি করে? এমন একটা ভার্ব যেটা রিসিভ করে অনেক, রিসিভ দ্য অ্যাকশন অফ ভার্ব, মানে ভার্বের অ্যাকশন কি সে রিসিভ করে। তো ভার্ব যে ভার্ব আর কি অবজেক্টের যে সরি যে ট্রানজিটিভ ভার্বটা এমন একটি ভার্ব যে ভার্বের মধ্যে অ্যাকশনগুলি রিসিভ করতে পারে, তাকে আমরা বলবো ট্রানজিটিভ ভার্ব। যেমন দ্য বুক শি রিডস দ্য বুক। ভার্ব ভার্ব উইথ দ্য অবজেক্ট, অবজেক্টে কি আছে? দ্য বুক। তাহলে ভার্বটা কি? রিডস। তাহলে রিডস এর অবজেক্ট এখানে কে? দ্য বুক। হি গেভ মি এ মোবাইল ফোন। তাহলে গেভটা হলো ভার্ব আর এর অবজেক্টটা কি আছে? অবজেক্ট মি আছে অ্যান্ড দ্য মোবাইল ফোন, এ মোবাইল ফোন। আই স হার ইন দ্য মার্কেট। স এর অবজেক্ট কি? আর হবে দ্য মার্কেট। রিফাত ওয়ান্টস টু দ্য পেন ফ্রম রায়ান। রিফাত এই যে ওয়ান্টস এর অবজেক্ট কি হবে? পেন ফ্রম রায়ান। রায়ান। হ্যাঁ, এবার চলে যাবে যেটা বলছিলাম আমরা ইন্ট্রানজিটিভ ভার্ব। ইন্ট্রানজিটিভ ভার্বটা কি? ইন্ট্রানজিটিভ ভার্ব ইজ অ্যান অ্যাকশন ভার্ব দ্যাট রিকোয়ার্স নো ডাইরেক্ট অবজেক্ট ইন দ্য সেন্টেন্স। কোনো ডাইরেক্ট অবজেক্ট ছাড়া যে ভার্ব কাজ করে তখন তাকে আমরা বলবো ইন্ট্রানজিটিভ ভার্ব। যেমন সি রিডস, পড়াশোনা, সে পড়ে। সে কি করে? সে পড়ে। ডাইরেক্ট নো অবজেক্ট ইন সেন্টেন্স, কোনো অবজেক্ট থাকবে না। সিট ডাউন হিয়ার, সিট ডাউন হিয়ার। তারপর বলেছে কি? দ্য বার্ডস আর ফ্লাইং, শি ইজ সিঙ্গিং, দ্য সান সেট, I walk to the
work today, I went to the campus for a scheduled class. এগুলি হলো আমাদের ইন্টারজেটিভ ভার্বের এক্সাম্পল। নেক্সট যেটা বলছিলাম আর কি অক্সিলিয়ারি ভার্ব বা হেল্পিং ভার্ব, সেই জিনিসটা এবার জানতে হবে। তাহলে অক্সিলিয়ারি ভার্ব বা হেল্পিং ভার্ব কি? হেল্পিং ভার্ব which help a principal verb to from the sentence or called প্রিন্সিপাল ভার্ব, মানে মেন ভার্বকে যে ভার্ব সাহায্য করে বাক্যের মধ্যে, সেই ভার্বকে আমরা বলবো হেল্পিং ভার্ব বা অক্সিলিয়ারি ভার্ব। এক্সাম্পল কি? হি ইজ সিঙ্গিং এ সং, সে গান করে। শি ইজ ডুইং হার জব, সে চাকরি করে। তাহলে ইজ ডুইং। দে আর ফেসিং মেনি প্রবলেম, তারা অনেক সমস্যার মধ্যে আছে। তাহলে হেয়ার ইজ দেয়ার, এখানে তাহলে কি কি আছে? ইজ আছে, আর হেল্পিং, এইগুলি হলো আমাদের মেন ভার্ব ডু অ্যান্ড দ্য সেস। ওকে, ডিফারেন্ট অক্সিলিয়ারি ভার্বস আর টু টাইপ। অক্সিলিয়ারি ভার্বকে আমরা দুটো ভাগে ভাগ করবো, একটা প্রাইমারি অক্সিলিয়ারি আর একটা মডেল অক্সিলিয়ারি। প্রাইমারি অক্সিলিয়ারি কি কি আছে? বি, এম, ইজ, ওয়াজ, আর, ওয়ার, বিং, বিইং, হ্যাভ, হ্যাজ, হ্যাড, হ্যাপিং, ডু, ডাজ অ্যান্ড ডিড, এগুলি হলো আমাদের প্রাইমারি অক্সিলিয়ারি। ডিফারেন্ট ফর্ম অফ ভার্ব আর ইউজড ইন ডিফারেন্ট সিচুয়েশন, মানে ডিফারেন্ট মানে বিভিন্ন সময় ভার্বে বিভিন্ন জিনিসগুলি ব্যবহার করা হয়। যেমন আই এম ডুইং দ্য জব, এই যে এমটা কোন ফর্ম, ভার্বে কোন ফর্ম? প্রেজেন্ট কন্টিনিউয়াস ফর্ম ইউজ করা হয়েছে। রেয়ান ওয়াজ স্লিপিং, স্লিপিং দ্যাট মোমেন্ট, রেয়ান ঘুমাচ্ছিল, তাহলে যে ওয়াজ ইউজ করা হয়েছে সেটা কোন টেন্সে আছে? পাস্ট কন্টিনিউয়াস। বিভিন্ন সময় অনুযায়ী ইট ইজ ডান বাই হার, প্যাসিভ ফর্ম অবশ্যই, কিন্তু এই যে ফর্মটা কি আছে? প্যাসিভ ফর্ম। রিফার, রিডস দ্য বুক, এটা প্রেজেন্ট ফর্ম অ্যাজ প্রিন্সিপাল ভার্ব। তাহলে যে রিডস শব্দটাকে ভার্ব থেকে ইউজ করেছি, এটা কোন ফর্মে আছে? অবভিয়াসলি প্রেজেন্ট ফর্ম আর প্রিন্সিপাল ফর্ম। শি ইজ হেয়ার, তাহলে ইজ কোন ফর্মে আছে? প্রিন্সিপাল ভার্বে আছে। দে হ্যাভ কমপ্লিটেড দ্য মিশন, তো প্রেজেন্ট পারফেক্ট, এই হ্যাভ জিনিসটা পারফেক্ট আছে। ডাজ হি মেক ইট, or have you prepared for a situation, সব কিন্তু অবশ্যই এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে হচ্ছে, আর এটা প্রেজেন্ট টেন্স আছে ইত্যাদি। এবারে চলে আসবো আমরা মডেল অক্সিলিয়ারি ভার্ব। মডেল অক্সিলিয়ারি সাচ অ্যাজ ক্যান, কুড, শ্যাল, শুড, উইল, উড, মে, মাইট, মাস্ট, নিড, ডেয়ার, ইউজড টু, ought টু ইত্যাদি। তাহলে এই যে ক্যান থেকে ক্যান, কুড ইত্যাদি এগুলি বললাম, এইগুলি যেখানে ব্যবহার করা হবে সেগুলোকে আমরা বলবো model auxiliary verb. Okay, models auxiliary only take the base form of verbs after them. কি বলছে? কি shall we start the game, asking the questions করছে shall we start the game, আমরা কি গেম শুরু করতে পারি? করছে প্রশ্নবোধক যখন বোঝাবে তখন তাকে আমরা বলবো মডেল অক্সিলিয়ারি। ইউ শুড রিড দ্য বুক অল্টারনেটিভলি, এটা সাজেস্ট করা হচ্ছে। সাজেস্ট যখন করবো, রিকোয়েস্ট যখন করবো, অ্যাবিলিটি যখন করবো, পারমিশন দেবো, হ্যাবিট, মোরাল অব্লিগেশন যখন করবো, তখন আমরা বলবো সেটাকে মডেল অক্সিলিয়ারি ভার্ব। এই ছিল আমাদের ক্লাস আজকের মতো ক্লাস শেষ করলাম।